আজ 17ই মে 2026। প্রথমেই যদি মার্কেটের কথা বলি, লাস্ট উইকে মার্কেটে একটা শার্প ফল দেখা গেছে। এর পিছনে অনেকগুলো কারণও আছে। ফার্স্ট, ক্রুড অয়েলের দাম আবারও $100 উপরে চলে যাওয়া, কারেন্সি ডেপ্রিসিয়েশন এবং সপ্তাহের মাঝে ইন্ডিয়ার সিপিআই ডেটাও এসেছিল, যেখানে হোলসেল প্রাইস ইনফ্লেশন বিশাল হাই এসেছিল। ফোরকাস্ট ডেটার থেকে প্রায় ডবল অ্যাকচুয়াল ডেটা এসছে। এটা আমাদের জানান দিচ্ছে যে মানুষের হাউসহোল্ড খরচা অনেক বেড়েছে, যার পিছনে মেন কারণ ফিউল, পাওয়ার প্লাস প্রাইমারি প্রোডাক্টের দাম বৃদ্ধি। কারণ আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল অয়েলের দাম আগেই বৃদ্ধি পেয়েছিল, যার এফেক্টে এটা দেখা গেছে। প্লাস দুদিন আগেই পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, যেটা সরাসরি সাধারণ মানুষের খরচ আরো বাড়িয়ে দেবে এবং সামনের দিনে এটা আরো বাড়তে পারে। আমি আগেই বলেছিলাম ইলেকশন শেষ হলেই পেট্রোল এবং ডিজেলের দাম বাড়বেই, মানে গভর্নমেন্টকে বাড়াতেই হতো, না হলে গ্রোথ পুরোপুরি আটকে যেত। তো কিছুদিন আগে পর্যন্ত যখন সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল, পিএম এর তরফ থেকে ব্যাক টু ব্যাক ওয়ার্নিং আসার পরেই সবাই এখন চিন্তিত সামনের দিনগুলোতে কি হতে চলেছে। উনি নিজে বলেছেন যদি মিডল ইস্টের এই সিচুয়েশন না বদলায়, তাহলে লাস্ট 10 বছরে ইন্ডিয়া যা গেইন করেছে সব নষ্ট হয়ে যাবে। এটা ক্লিয়ারলি আমাদের ইন্ডিকেট করছে যে সামনের দিনে ইন্ডিয়াতে একটা ইকোনমিক ক্রাইসিস দেখা যেতে পারে। শুধু ইন্ডিয়া নয়, যত ডেভেলপিং কান্ট্রি আছে তাদের গ্রোথ আটকে যেতে পারে। যদি পার্টিকুলারলি আমাদের দেশের কথা বলি, কিছু অ্যানালিস্ট মনে করছেন ক্রুড অয়েলের দাম যখনই $100 উপরে সারা বছর থেকেছে, তখনই দেশে ইকোনমিক ক্রাইসিস দেখা গেছে। আজ থেকে 12 থেকে 14 বছর আগের কথা চিন্তা করুন। 2011-12-তে ইন্ডিয়াতে ইনফ্লেশন একদম চরম লেভেলে ছিল, কারণ তখন ক্রুড অয়েলের দাম কনস্ট্যান্ট $100 উপরেই থাকতো। তো সেই সময় সাধারণ মানুষ বিরক্ত হয়ে সরকারকে পরিবর্তন করেছিল। ঠিক 2014-র পর যখন এনডিএ গভর্নমেন্টে আসে, তখন ক্রুড অয়েলের দাম কমে যায়। তাই ইকোনমিও ঠিকঠাক স্মুথ চলছিল এতদিন। বাট ক্রুড অয়েলের রিসেন্টলি দাম বাড়াতেই সমস্যা তৈরি হচ্ছে। 2011-12 সময়ে ডাব্লিউপিআই এবং সিপিআই অ্যাবভ 10% থাকতো, মানে ইনফ্লেশন চরম লেভেলে, এবং জিডিপি গ্রোথ সেটা কিন্তু বিলো 6% থাকতো, মানে যে আমাদের গ্রোথ সেটা কিন্তু আস্তে আস্তে কমের দিকে থাকতো। আর শুধুমাত্র এই জিনিসটা ঘটেছে ক্রুড অয়েলের দাম বেশি থাকার জন্য। প্লাস সেই সময় আমাদের ট্রেড ডেফিসিট -10%-এর বেশি থাকতো, রুপি ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছরে 10 থেকে 12% করে হতো, এবং ফরেন রিজার্ভও কম থাকতো। তো যেগুলো প্রত্যেকটাই একটা ইকোনমির জন্য খারাপ। তো এই সবকিছু হতো একমাত্র ক্রুড অয়েলের দাম $100 ওপর থাকার জন্য। তো 2014-র পর থেকে ক্রুড অয়েলের দাম কম হতেই প্রত্যেকটা জিনিস কন্ট্রোলের মধ্যে আসে। আমাদের সিপিআই কম আসে, জিডিপি গ্রোথ 8 থেকে 10% প্রত্যেক বছর বাড়ছিল, ট্রেড ডেফিসিট অনেকটা কমেছিল, এবং রুপি ডেপ্রিসিয়েশনও কম ছিল, যেগুলো একটা ভালো সাইন ছিল দেশের জন্য। এবং আমাদের ইন্ডেক্সও 2000 পর থেকে দেখে থাকবেন যে ওয়ান সাইডেড একটা র্যালি করেছে। বাট ক্রুড অয়েলের দাম কনস্ট্যান্ট রিসেন্টলি $90 থেকে $100 ওপরে থাকায় বিশেষজ্ঞরা খুবই চিন্তিত এবং মনে করছেন এটা কন্টিনিউ চলতে থাকলে 2014-র যে আগের সিচুয়েশন সেটা আবার ফিরে আসতে পারে, যেটা প্রত্যেক মানুষকে আবারও একটা পেন দেবে। তাই আমাদের পিএম যে পয়েন্টগুলো বলেছেন, এবং আমারও মনে হয় যতটা পারবে তোমরা ফলো করার চেষ্টা করো, যাতে ফরেন কারেন্সি রিজার্ভ কমে না যায়। এই যে যত্রতত্র এনার্জি এবং পাওয়ারের মিসইউজ করা, সেটা বিরত থাকতে হবে, এবং রিনিউয়েবল এনার্জি ইউজ করা, সেভিংসের দিকে মন দেয়া, যাতে সামনের দিনে সমস্যা এলে সার্ভাইভ করা যায়। এটা কোনোভাবেই ভয় দেখানো বা এইসব কিছু ভাববেন না, জাস্ট মেন্টালি একটু প্রিপেয়ার থাকুন, এটুকুই বলার। তো এটা গেল ইকোনমির কথা। এবার যদি মার্কেটের কথা বলি, তো ইন্ডেক্স আপনারা জানেন যে ইকোনমিকেই ফলো করে, তাই ইকোনমি যদি খারাপ হয় তাহলে ইন্ডেক্সও খারাপ হবে। তো সেটাই দেখা গেছে। তো এখানে নিফটির ডেলি চার্ট ওপেন করা আছে। লাস্ট উইকে মার্কেটে একটা শার্প ফল আমরা দেখেছি, এবং এই যে এখানে 400 পয়েন্টের একটা গ্যাপ ছিল, তার মধ্যে প্রায় 300 পয়েন্ট ফিল করে দিয়েছে, এবং বাকি যে 100 পয়েন্ট আছে সেটা মনে হয় সামনের সপ্তাহে ফিল করে দেবে। তো মার্কেট যখনই 23,555 ভেঙেছে, তো মোটামুটি একটা ক্লিয়ারিটি এসছে যে মার্কেটে এখন বিয়ারসিনেসই থাকবে, এবং নিচের দিকে প্রায় 1,500 পয়েন্টের একটা রেঞ্জ খুলে গেছে, মানে টিল 22,200 থেকে 21,740 পর্যন্ত আসতে পারে, এবং এর নিচে 20,290 থেকে 20,507 এই লেভেলে যে গ্যাপটা অনেক দিন আগে ছেড়ে গিয়েছিল, সেই গ্যাপটাও ফিল করতে আসতে পারে রোস্ট সিচুয়েশনে। তো তার জন্য বি প্রিপেয়ার্ড। এছাড়া গত শুক্রবার দিন ইউএস মার্কেট থেকে শুরু করে ইউরোপিয়ান যেসব দেশের ইন্ডেক্স গুলো আছে, সেগুলো মোরলেস 1 থেকে 2% নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো এরও রিয়াকশন আমরা সোমবার মার্কেটে দেখতে পাবো। তো যেখানে গত সপ্তাহে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের ইন্ডেক্স অ্যাজ কম্পেয়ার টু নিফটি অনেকটা স্ট্রং মনে হচ্ছিল, সেখানেই গত সপ্তাহে সেই সব ইন্ডেক্সেও একটা শার্প ফল দেখা গেছে। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে সুইং ট্রেডিংটা
আমার মনে হয় আবারও পজ করা উচিত, কারণ মার্কেটে যখন সেলিং প্রেসার থাকবে স্টকে বাইং আসবে না। যেমন গত সপ্তাহে 4টে কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, যার মধ্যে 3টে কোম্পানিতে অ্যাক্টিভই হয়নি এবং একটা স্টক অ্যাক্টিভ হয়েছিল, বিজয়া ডায়াগনস্টিক, কারণ একমাত্র হেলথ কেয়ার সেক্টরই ভালো ছিল। তাই অপরচুনিটি যদি খুঁজতেই হয় তাহলে এই সেক্টরেই খোঁজা উচিত এবং এর সঙ্গে ইলেকট্রিক ভেহিকেল এবং রিনিউয়েবল এনার্জির সেক্টরে ফোকাস করতে পারেন, কারণ ক্রুড অয়েলের প্রাইস বাড়ার জন্য ইভি এবং রিনিউয়াল সেক্টরের দিকেও মানুষ মুভ করতে পারে এবং এই সেক্টরে স্কোপ অনেক বেশি আছে। রিসেন্ট ডেটা অনুযায়ী ইন্ডিয়াতে যত প্যাসেঞ্জার গাড়ি চলে তার মধ্যে মাত্র 4.5% ইলেকট্রিক ভেহিকেল, আর যেখানে অন্যান্য এশিয়া দেশের ছবিটা অনেকটা আলাদা। যেমন চায়নাতে 50% ইভি, ভিয়েতনামে 37%, থাইল্যান্ডে 21%, ইন্দোনেশিয়াতে 18%। তাই ভারতে অনেক স্কোপ আছে এই সেক্টরে এবং রিনিউয়েবল এনার্জিতেও অনেক স্কোপ আছে। তাই আজকে শুধুমাত্র একটা স্টক নিয়ে ডিসকাস করব এই সেক্টর থেকে, যার টেকনিক্যাল আমাকে খুব ভালো লাগছে। কোম্পানির নাম হচ্ছে ত্রিবেণী টারবাইন্স। তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে। স্টকটা একটা বুলিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন বানিয়েছে। তো সামনের দিনে এই প্রাইস যদি এই ওপরের যে হরাইজন্টাল লাইন ড্র করা আছে এই লেভেলের ওপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে একটা স্ট্রং আপমুভ দেখা যেতে পারে, কারণ সব মোমেন্টাম প্যারামিটার্স এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। বাট সামনেই দুটো হার্ডেলও আছে, একটা এই লেভেলে এবং এর ওপরে এই লেভেলে একটা স্ট্রং হার্ডেল। আর কোনো কারণে প্রাইস যদি কারেকশন হয় এবং প্রাইস এই লেভেলের নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখন আর কোনো চার্ট দেখবেন না। আর যতক্ষণ না মার্কেটে একটা ফ্রেশ বাইং আসছে এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপের ইন্ডেক্সে বাইং লক্ষ্য করা যাচ্ছে, ততক্ষণ আমার মনে হয় সুইং ট্রেডিংটা পজ রাখাই ভালো। স্টক স্পেসিফিক কাজ করা যেতে পারে, যাদের Q4 রেজাল্ট বেটার আসছে এবং সেক্টর খুব ভালো আছে সেখানে কাজ করা যেতে পারে। আদারওয়াইজ ইন্ট্রাডে ট্রেডিং করেই এখন চলতে হবে। আর যদি মনে হয় যে ট্রেডিং করবেন না, তাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ করাই উচিত, কারণ গ্লোবালি যখন এই ক্রাইসিস তৈরি হচ্ছে এবং এনার্জি ক্রাইসিস তৈরি হচ্ছে, সেটা কিন্তু প্রত্যেকটা দেশ, সেটা ডেভেলপিং কান্ট্রি হোক এবং ডেভেলপড কান্ট্রি হোক, সবাইকেই কিন্তু নেগেটিভের দিকে নিয়ে যাবে। তাই এই একটা পসিবিলিটি আছে। আর এই সব সমীকরণ তখনই পরিবর্তন হবে যখন এই মিডিল ইস্টের ক্রাইসিসটা বন্ধ হবে, এবং বন্ধ হলেও যে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান হবে সেটাও কিন্তু নয়, সেটা করতেও একটু সময় লাগবে। তাই বি প্রিপেয়ার্ড, মেন্টালি প্রিপেয়ার্ড থাকুন এবং কোনোভাবে ভুলভাল কোনো সিদ্ধান্ত হটকারিতা ভাবে নেবেন না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করুন মার্কেটে, আর কিচ্ছু বলার নেই। জাস্ট একটু সাহস জোগানো এই ভিডিওতে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।